নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী বইটি। আজ পড়ব রানা কুম্ভ পর্বটি। আসুন তবে শুরু করি আজকের পর্ব রাজকাহিনী থেকে রানা কুম্ভ। রানা মুকুলের দুই খুড়ো ছিলেন, চাচা আর ময়ূর। যদিও দুজনে রাজার ছেলে, কিন্তু তাদের মা ছিলেন কাঠুরের মেয়ে। সেই জন্য রানাদের চেয়ে তারা ছিল মানে খাটো। মেবাড়ির সিংহাসনেও বসবার তাদের কোনো উপায় ছিল না, আর সে চেষ্টাও তারা করেননি। মুকুল তাদের যথেষ্ট জমি জমা দিয়েছিলেন। মুকুলজি যদি তার দুই চাচাকে কেবল রাজসভার সভা মাত্র করে রেখে চুপচাপ থাকতেন, তবে আর কোনো গোলই বাঁধত না। তা না, একদিন সেই দুই কাকাকে 700 করে সেপাইয়ের সর্দার বানিয়ে দিয়ে যুদ্ধে পাঠিয়ে মুকুল রানা একটু মজা দেখতে চাইলেন। খুড়ো দুজনের কাজের মধ্যে ছিল দিবারাত্রি আফিং খেয়ে ঝিমানো। হঠাৎ সর্দার বনে গিয়ে লড়াইতে যেতে হলো, তারা না জানি তখন কি বিপদেই পড়বেন। কোথায় থাকবে তখন আফিং, কোথায় বা তার তামাক? দুধের পুরুষর রাবড়ি মালাই সেখানে তো পাওয়াই যাবে না, উল্টে বরং মাঠের হিম খেয়ে মরতে হবে। মাদুরিয়ার ভিলদের হাঙ্গামা মেটাতে গিয়ে মুকুল এই তামাশা দুই খুড়োকে নিয়ে শুরু করলেন। অনেক দিন বেশ আমোদে কাটলো। তামাশার সঙ্গে 700 সেপাইয়ের সর্দারের মাসোহারা যত আছে, ততই ভাইপোটিকে আমোদ দিতে দুই খুড়োর আপত্তি হলো না। কিন্তু ঠাট্টা তামাশা ক্রমেই একটু কড়া রকম হতে লাগলো। এমনকি আফিং চিং হলেও তামাশার খোঁচার দিকে চোখ বন্ধ করে ঝিমানো দুই খুড়োর পক্ষে একসময় অসম্ভব হয়ে উঠল। কিন্তু ভাইপোর অনুগ্রহ ছাড়া বেচারাদের পেট চালাবার অন্য উপায় ছিল না। কাজেই মনের রাগ তাদের মনেই জমা হতে লাগলো, আর কোনো কোনো দিন মুখ ফসকে বেরিয়েও আসতে শুরু করলো। এতে মুকুলজির আমোদ আরো বেড়ে চলল, বই কমলো না। লোককে নিয়ে তামাশা করার নেশা লক্ষা রানার মতন মুকুলেরও কম ছিল না। একদিন দুই চাচা তাকে স্পষ্ট মুখের উপর শুনিয়ে দিলেন যে বাপের তামাশার ফলে তিনি যে সিংহাসন পেয়েছেন, নিজের তামাশার দোষে সেটা কোনোদিন না হারাতে হয়। কাকার মনের কথা এমন স্পষ্ট শুনেও মুকুলের চোখ ফুটল না। খুড়োদের খেপিয়ে তিনি আরো তামাশা করে চললেন। সেই দিনই বনের মধ্যে একটা গাছে হঠাৎ রাত্রের মধ্যে রাঙা ফুল এত ফুটে উঠেছে যে মনে হচ্ছে বনে যেন আগুন ধরে গেছে। মুকুল সেই গাছটা দেখিয়ে পাশের একজনকে গাছের নামটা শুধলেন। সে ঘাড় নেড়ে বললে, গাছের খবর আমরা রাখি নে রানা সাহেব। মুকুল তার দুই খুড়োর দিকে চেয়ে বললেন, গাছটার নাম কি আপনারা জানেন চাচা? সাদা কথা, কোনো খারাপ কথা নয়। কিন্তু দুই খুড়ো বুঝলেন তাদের মা ছিলেন কাঠুরের মেয়ে, কাজেই গাছের খবর তাদের কাছেই পাওয়া সম্ভব। এইটাই রানা ইশারায় জানালেন। মা যেমনই হোক, সে তো মা, তাকে নিয়ে তামাশা কোন ছেলে সইবে? সেই দিনই দুই খুড়ো মুকুলের কাজে ইস্তফা দিয়ে সভা ছেড়ে শুকনো মুখে বিদায় হয়ে গেলেন। রানার দেওয়া সাজ সজ্জা সব কিছু, অস্ত্র শস্ত্র, টাকা কড়ি, লোক লস্কর, হাতি ঘোড়া সব রইল পড়ে। কেবল একটা মাহারা মেয়ে, যাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে দুই ভাইয়ে আপনাদের সব ভালোবাসা দিয়ে পুষেছিল, তাকেই তারা কোলে করে সেপাই সর্দার সবার মাঝখান দিয়ে মাথা উঁচু করে চলে গেলেন, একেবারে বন ছেড়ে। দুই খুড়োর ওপর কতটা অন্যায় হয়েছে মুকুল এবার বুঝলেন। মাপ চেয়ে দুই খুড়োকে ফিরিয়ে আনতে লোকের পর লোক গেল, কিন্তু দুই খুড়োই আর ফিরলেন না। অনুতাপে তখন মুকুল সারা দিন দুঃখ পেতে থাকলেন। নিতান্ত ভালো মানুষ,
নিরুপায় দুই খুড়োর শুকনো মুখ তাকে আজ কেবলই ব্যথা দিতে লাগলো। তিনি সন্ধ্যাবেলা শিবির ছেড়ে একা বনের মধ্যে বেড়াতে গেলেন। সর্দারেরা রানার মনের অবস্থা বুঝে কেউ আজ সঙ্গে যেতে সাহসী পেল না। সবাই তফাতে তফাতে রইল। বনের তলায় আঁধারে ক্রমে ঘনিয়ে এলো। আকাশে তখন আর আলো নেই। এই সময় যখন চারিদিকে বিদ্রোহী ভিড়, তখন রানাকে আর বনের মধ্যে একা থাকতে দেওয়া উচিত হয় না। এই ভেবে যখন সব সর্দার বনের দিকে এগিয়ে চলেছেন, সেই সময় মনে হলো যেন অনেকগুলো শুকনো পাতা মারিয়ে অন্ধকারে কারা যেন ছুটে পালালো। তারপর সর্দারেরা দেখলেন সেই রক্তের মতন রাঙা ফুল গাছের তলায় রানা মুকুল পড়ে রয়েছেন। বুকের দুই দিকে দুটো বল্লমের চোট দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। রানা সন্ধ্যার মালা জপ করছিলেন। এখনো তার ডান হাতের আগায় মালা জড়ানো। রানার মতন রানা ছিলেন মুকুল। মেবারে হাহাকার পড়ে গেল। সবাই বলতে লাগলো এ কাজ সেই দুই খুড়োর না হয়ে যায় না। মাদেরিয়ার বনে বিদ্রোহীদের কেউ এসে যে রানাকে মেরে যেতে পারে, এটা সবার তখন অসম্ভব বোধ হলো। পাই গ্রাম থেকে একটু দূরে পাহাড়ের ওপর রাতকোটের কেল্লা। সেইখানে এ গ্রাম সে গ্রাম ঘুরে চাচা আর ময়ূরও অতি কষ্টে এসে পৌঁছলেন। ওদিকে মুকুলের উপযুক্ত ছেলে রানা কুম্ভ, তার সঙ্গে মারোয়ারের যোধরাও এসে মিশেছে। গ্রামে গ্রামে পরগনায় পরগনায় তাদের লোক চাচা ময়ূর দুই ভাইকে ধরবার জন্য ঘুরে বেড়াচ্ছে। পাইগ্রাম চিতর থেকে বহু দূরে। কঘর ছুতোর কামার, কজনক জোরদার কিষান, বেশিরভাগই গরিব গুরব। চাচা আর মৌরো দুজন সর্দার তাদের মধ্যে এসে ভাঙা কেল্লাটা দখল করে ধুমধাম লাগিয়ে দেওয়াতে প্রথমটায় তারা খুব খুশি হলো। প্রথম দু একবার তাদের সবারই পালা পার্বণে কেল্লাতে নিমন্ত্রণ হলো, আনাগোনাও হলো। কিন্তু যতই টাকার টানাটানি হতে লাগলো, ততই দুই সর্দার হাত গোটাতে লাগলেন। শেষে এমন দিন এলো যে দুই সর্দারের কথা কেউ আর বড় একটা মুখেই আনতো না। এইভাবেই চলতে লাগলো। আবার পাহাড়ের উপর ভাঙা কেল্লায় দুই বুড়োর নামে নানা রকম গুজব উঠতে লাগলো। কেউ বলতে লাগলো তাদের অনেক টাকা, কেল্লার মধ্যে তারা সেই সব ধন দৌলত এনে পুঁতে রেখেছে। রোজ 3টে রাতে পাহাড়ের একটা দিকে কে যেন লণ্ঠন নিয়ে উঠেছে, সে স্বচক্ষে দেখেছে। কেউ বললে দুই সর্দার কেল্লার মধ্যেকার একটি সুড়ঙ্গ দিয়ে দিল্লি যাওয়া আসা করে। নবাবও মাঝে মাঝে কেল্লায় এসে নাচ তামাশা খাওয়া দাওয়া করেন। তার ভাই একদিন হাট সেরে ফেরবার সময় সারিঙ্গির আওয়াজ আর মেয়ে মানুষের গান নাকি স্পষ্ট শুনেছিল। একজন কামার কবে যেন কেল্লায় দু একটা মরচে ধরা দরজার খিল মেরামত করে এসেছিল। সে বললে স্বচক্ষে দেখে এসেছে দুই বুড়োতে একটি আগুনের ওপর লোহার কড়ার চাপিয়ে মুঠো মুঠো লোহা চুর ফেলছে। তার সেগুলো সোনা হয়ে উথলে পড়ছে। কড়াইখানা কিন্তু মানুষের টাটকা রক্তে ভরা। দুটো কালো বাঘ সেই কড়াখানার চারিদিকে কেবল মাটি শুকে শুকে ঘুরছে। রাতকোটের কেল্লা ক্রমে নানান আজগুবি ভয়ঙ্কর কাণ্ডের, ভয়ের আর তসের জায়গা হয়ে রটে গেল। ভয়ে সেদিক দিয়ে মানুষ আর আনাগোনাই করতো না। দিনে দুপুরে যেন তারা বাঘের গর্জন শুনতে থাকলো। আর সন্ধ্যার সময় দেখতে লাগলো যেন কারা ঘোড়ার পিঠে থলে বোঝাই টাকা নিয়ে চলেছে, ঝম ঝম করতে করতে। দুই সর্দার মাস 2 মাসে একবার হাটে নেমে আসতেন। কাপড় চোপড়, আটা গম একটা খোঁড়া ঘোড়ার পিঠে বোঝাই দিয়ে আবার পাহাড়ের উপর কেল্লায় উঠে যেতেন তারা। কিন্তু এই ঘটনা নিয়ে সারা গ্রাম হপ্তা খানেক ধরে সরগরম থাকতো। সে নানান কথা। আটাওয়ালা দুই খুড়োকে আটা বেচে টাকার বদলে পেয়েছে মোহর। ঘি 10-এর, তার দাম কতই বা। বুড়োদের ঘি বেচার পর দিন
গোয়ালা স্ত্রী গলায় হঠাৎ রুফোর হাঁসুলি দেখা যায় কেন? আর সেই কাপড়ের মহাজন তার দোকান থেকে দুটো বুড়ো কেন যে এত শাড়ি কেনে সেটা প্রকাশই হচ্ছে না। সে কেবল মহাজনটা রীতিমতো কিছু মেরেছে বলেই মনে হচ্ছে। এদিকে গ্রামের ঘরে ঘরে এখন শুধু এই চর্চা। ওদিকে পাহাড়ের উপরে দুই বুড়োতে সেই পুরনো মেয়েকে তাদের সব ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে মানুষ করছে। মেয়েটি যেন তাদের প্রাণ। সেই ভাঙা কেল্লা, সেই মেয়ের হাসিতে, তার কচি গলার মিষ্টি কথায়, পাপিয়ার মতন তার গানের সুরে দিন রাত ভরে রয়েছে। তার হাতে লাগানো ফুলের লতা ভাঙা দেওয়াল বেয়ে উঠে সকাল সন্ধ্যায় ফুল ফুটাচ্ছে, গন্ধ ছড়াচ্ছে। রাজার ভয়ে দেশ ছাড়া এই দুই বুড়োর জন্য। একলা কেল্লায় এই তিনটে প্রাণী, আর আছে একটা পাহাড়ি কুকুর, দেখতে যেন ঠিক বাঘের মতন। সেই কুকুরই ওদের চাকর, দারোয়ান, শাস্ত্রী, পাহারাদার। অজানা লোক যে হঠাৎ কেল্লায় ঢুকবে তার জো নেই। শঙ্খচিল যেমন পাহাড়ের চূড়ায় বাসা বেঁধে বাচ্চা নিয়ে থাকে, তেমনি সাদা চুল দুই বুড়োতে সেই অগম্য পুরীতে আদরের মেয়েকে নিয়ে রয়েছেন অনেক দিন ধরে। এমন সময় একদিন পাই গ্রামের দফাদারে সুন্দরী মেয়েটি হারালো। নদীতে ডুবে সে মরল, কি বাঘেই তাকে ধরলে কিছুই ঠিক বোঝা গেল না। কিন্তু সবাই ঠিক করলে যে ওই দুই বুড়ো সর্দার দুটি সুন্দরী মেয়ে দেখে মেয়েটিকে চুরি করেছে। মেয়ের বাপ তখন পাগলের মতন হয়ে কাজ কর্ম ছেড়ে দিন রাত কাটায় কেল্লার আশেপাশে ঘুরে। তার নিশ্চয়ই বিশ্বাস সুন্দরীরা এই কেল্লাতেই রয়েছে, কেননা একদিন সকালে সত্যি সে একটি মেয়েকে এলো চুলে পাহাড়ের পাকদণ্ডি দিয়ে বেড়াতে দেখেছে, খুব দূর থেকে যদিও, কিন্তু সে যে তারই মেয়ে তাতে কোনো তার সন্দেহ নেই। দফাদারকে সবাই তখন পরামর্শ দিল, যাও রানা কুম্ভের কাছে গিয়ে নালিশ করো গিয়ে, তোমার মেয়েটি যে ভয়ানক লোকেদের হাতে পড়েছে, কুম্ভ ছাড়া কারো সাধ্য নেই তাকে ছাড়িয়ে আনে। বুফো দফাদার তখন চলল, মোর্চে ধরা তরোয়াল কোমরে বেঁধে, আর নিজের চেয়ে একটু বুড়ো এক ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে একলাই চিতরের দিকে চলল সে। রাতকোট থেকে চিতর কত দিন রাতের পথ তা কে জানে। দফাদার কিন্তু চলেছে, মেয়ের শখে পাগলের মতন চলেছে, আর ফিরে ফিরে রাতকোটের কেল্লাটার দিকে তরোয়াল উঁচিয়ে গালাগালি পারছে। এমন সময় পথের মধ্যে তিন ঘোড়া সাওয়ারের সঙ্গে তার দেখা। কথায় কথায় দফাদারের মুখে মেয়ে চুরির খবর শুনে তিনজনেই বলল, চলো দফাদার সাহেব, এর জন্য আর রানার কাছে তোমায় যেতে হবে না, আমরাই তোমার মেয়েকে উদ্ধার করে সেই দুই বুড়োর দফা রফা করে আসছি, চলো। শুনে দফাদার ঘাড় নেড়ে বলল, চেনো না তুমি সেই দুই বুড়োকে, তাই এমন কথা বলছো? মানুষের অগম্য স্থানে তারা থাকে, যদি কেউ সে কেল্লা মারতে পারে তো সেটা একমাত্র রানা কুম্ভ। পাহাড় বেয়ে সেখানে উঠতে হবে, রাস্তা নেই, বনে জঙ্গলে দিনে বাঘ হাঁকার দিয়ে ফেরে, বুঝলে? কেউ সেখানে যেতে পারে না, আর গেলেও ফিরতে পারে না। এমনি ভয়ঙ্কর পাহাড়ের চূড়োয় রাতকোটের কেল্লা, আর তারই মধ্যে রাক্ষসের চেয়েও ভয়ানক দুই বুড়ো বাস করে। বলেই দফাদার হাউ মাউ করে মেয়ের জন্য কাঁদতে লাগলো। তিন সেপাইয়ের মধ্যে সবচেয়ে ছোট যে সেপাই সে বলল, ভয় নেই, আমরা ঠিক সেখানে যাব, চলে এসো। ছোট সেপাইয়ের কথা শুনে দফাদার একটু চটে বলে, আমার কথায় বিশ্বাস হয় না? আমি বলছি সেখানে যাবার রাস্তা নেই। ছোট্ট সেপাই আর কেউ নয়, স্বয়ং রানা কুম্ভ নিজেই। চাচা আর মৌরকে সন্ধান করে সে শাস্তি দিতে চলেছেন। দফাদারের কথায় রানা হেসে বললে, কেউ যদি কেল্লায় উঠতেই পারে না, তবে বুড়ো দুটো তোমার মেয়েকে নিয়ে সেখানে গেল কোথা দিয়ে? রাস্তা তো নিশ্চয়ই আছে। দফাদার আরো রেগে বললে, ওহে ছোকরা, রাস্তা থাকলে আমি কি সেখানে না উঠে এদিকে আসছি নাকি? নিজে গিয়ে বদমাস দুটোর মাথা কেটে আমার মেয়েকেই নিয়ে আসতাম।
বলেই বুড়ো আবার কাঁদতে লাগলো। 3 সেপাই তাকে ঠান্ডা করে পাইগ্রামে ফিরিয়ে আনলেন। গায়ের মধ্যে সামান্য সেপাই বেশে দফাদারের সঙ্গে রানা কুম্ভ যখন উপস্থিত হলেন, তখন সন্ধ্যা উতরে গেছে। আকাশে কালো মেঘ জমে গেছে। বড় বড় মেঘের আনাগোনা হয়েছে আকাশে। ঝড় বৃষ্টির উপক্রম হচ্ছে। গায়ে এসে রানা খবর পেলেন কেল্লার উপরে যে বুড়ো দুটো আছেন তারা হচ্ছেন তার বাপের খুড়ো, চাচা আর মৌরো। রাগে তখন রানা কুম্ভ লাল হয়ে উঠে বললেন, চল, আর দেরি নয়, এক্ষুনি সেই দুটো পাপাত্তার উচিত শাস্তি দেব। রানা কেল্লার মুখে ঘোড়া চোটালেন দেখে সঙ্গে দুটোর সেপাইও চলল পিছনে। দফাদার অন্ধকারে খানিক ওদের দিকে হাঁ করে চেয়ে থেকে পাগল পাগল বলে ঘাড় নাড়তে নাড়তে নিজের বাসায় খিল দিল। শো শো করে ঝড় বইতে লাগলো, আর তার সঙ্গে বৃষ্টি নামলো। একবার বিদ্যুৎ চমকাচ্ছে, তারই আলোয় দেখা যাচ্ছে পাহাড়ের ওপর রাতকোটের কেল্লা। কালো অন্ধকারে একটা ঢেউ যেন আকাশ জুড়ে স্থির হয়ে রয়েছে। ভিজে মাটিতে 3টে ঘোড়ার পায়ের ছপ ছপ শব্দ হতে লাগলো। রানা বললেন, ঘোড়াগুলোকে এইখানে ছেড়ে পায়ে হেঁটে চল। বনের মাঝে ঘোড়া বেঁধে 3 সেপাই পাহাড় চড়তে শুরু করলেন। এদিকে পাহাড়ের উপরে ভাঙা কেল্লায় দুটো বুড়ো আর তাদের সেই কুড়ানো মেয়েটি একটি পিদিমের একটুখানি আলোয় মস্ত একখানা অন্ধকারের মধ্যে বসে গল্প করছে। আর কেল্লার ফটকে সিংহের মতন কটা চুল প্রকাণ্ড শিকারী কুকুর হিঙ্গুলিয়া ভাঙা দরজার চৌকাঠে মস্ত থাবা দুটো পেতে মুখটি বাড়িয়ে 2 কান খাড়া করে বাইরে চেয়ে রয়েছে। কেউ আসে না। ভিজে বাতাসে শিকারী কুকুরের কাছে রাতে ফোটা একটা বনফুলের গন্ধ ভেসে আসলো। তারপরেই কাদের পায়ের তলায় বনে কুটো কাটা ভাঙার একটুখানি শব্দ হলো। কুকুর গা ঝাড়া দিয়ে উঠে আস্তে আস্তে বার হলো জঙ্গলের পথে। বনের মধ্যে ভিজে পাহাড়ের তাত উঠছে। অন্ধকারে 2-4টে জোনাকি পক্ষা লণ্ঠন জ্বালিয়ে কি যেন খুঁজে বেড়াচ্ছে। কুকুর পাহাড়ের পাকদণ্ডির ধারে চুপটি করে গিয়ে দাঁড়ালো। রাতের বেলায় অচেনা কাদের পায়ের শব্দ শুনে শিকারী কুকুরের চোখ দুটো জ্বলছে। কুকুর সজাগ হয়ে বসে আছে, কিন্তু যারা পাহাড়ে উঠছে তারাও কম সজাগ নেই। পাকা শিকারী, পাকা যোদ্ধা রানা কুম্ভ, তার চারণ আর মারোয়ারের যোধরাও। জানোয়ারের চোখ জ্বলছে কোন ঝোপের আড়ালে, সেটা এরা জোনাকির আলো বলে ভুল করলে না। রানার হাতে ছুরি সাঁ করে গিয়ে বুঝল হিঙ্গুলিয়ার বিশ্বাসী প্রাণীটি ধুক ধুক করছে যেখানটায়, ঠিক সেখানে। শিকারীর ছুরিতে কেল্লার একটি মাত্র রক্ষক, 2টি বুড়ো, একটি কচি মেয়ের একমাত্র বন্ধু আর বিপদের সহায় সেই সিংহের মতন হিঙ্গুলিয়া মরল একটু বার শুধু কাতর স্বরে ডাক দিয়ে। সে যেন বলে গেল, সাবধান। ঝড়ের বাতাসে সেই শেষ ডাক ছেড়ে দিয়ে কুকুরটা স্তব্ধ হলো। রানার বড় স্ফূর্তি হয়েছিল যে তিনি কেল্লা নেবার মুখেই একটা মস্ত সিংহ শিকার করলেন। সঙ্গীরাও বললেন, রানা এ বড় সুলক্ষণ। কিন্তু সেই ডাক যখন অন্ধকার চিরে পাহাড়ের চূড়ার কেল্লার দিকে একটা কান্নার মতন ছুটে গেল, তখন সবার মুখটা চুন হয়ে গেল। দেখলেন একটা কুকুর পড়ে আছে। 3 জন আস্তে আস্তে আবার চললেন, যেন কারুর আর তেমন উৎসাহই রইল না। ওদিকে সেই আধার ঘরের একটি পিদিম বাতাসে নিবু নিবু করছে, তাকেই ঘিরে 3টে প্রাণী। বুড়ো চাচা গল্প বলছেন, তার ছোট ভাই আর এক বুড়ো ছেঁড়া কাঁথায় বসে ঝিমোচ্ছে, আর একটি মেয়ে অবাক হয়ে শুনছে। আমরা 2 ভাই তখন খুব ছোট, আমি চলতে শিখেছি আর ও তখনও মায়ের কোলে কোলেই ফেরে। মা আমার হাত ধরে চললেন,
এতটুকু ওকে বুকে কোলে করে। গায়ের সবাই বলতে লাগলো, তুই কাঠুরের মেয়ে, কবে রানা ক্ষেত সিংহ তোকে বিয়ে করেছেন তা কি তোর মনে আছে? মিছে তো চিতর যাওয়া। মা ঘাড় নাড়লেন। তারপর আমরা ঘর ছেড়ে বার হলেম। আমাদের সেই ছোট্ট ঘরখানি, সেই সবুজ মাঠের ধারে, সেই মস্ত তেঁতুল তলার দিকে চেয়ে আমার মনটা কেমন কেমন করতে থাকলো। আমি কেবলই তখন গড়ের দিকে ফিরে চলতে চাইলে, মা কিন্তু আর সেদিকে চাইলেও না। সোজা চললেন আকাশ যেখানে মাটিতে এসে মিশেছে, বরাবর সেই দিকে চেয়ে। সন্ধ্যা হলে পথের ধারে কোনো একটি গাছতলায়, কোনোদিন খোলা মাঠে মা আমাদের নিয়ে রাত কাটাতেন। সকালে আবার চলতে শুরু করলেন। দুপুরে কোনোদিন কোনো গায়ে আসি, সেখানে যা ভিক্ষা পাই তাই খাই, কোনোদিন আবার কিছুই পাই না, খাইও না। এইভাবেই মা আমাদের চলেছেন, চিতরের রানার দক্ষিণী, কাঠকুড়ানি রানী। কতকাল পথে পথে আমাদের কাটলো তার ঠিক নেই। সারা বর্ষা চলে গেল ভিজতে ভিজতে পথে চলতে চলতে। শীত এলো, মাঠের দুরন্ত বাতাস রাতের বেলায় গায়ে যেন বরফ ঢেলে দিতে লাগলো। ছেঁড়া কাঁথায় আমাদের জড়িয়ে নিয়ে মা সারা রাত কাঁদলেন আর জাগলেন। আমাদের দক্ষিণী মা, রানী মা। আমি এক একদিন বলতেন, মা ঘরে চলো। মা বলতেন, আর একটু গেলেই ঘর পাবো বাবা। আমি সামনের দিকে চেয়ে থাকতেন। দূরে কেবল একটা ঝাপসা পাহাড়ের ঠান্ডা নীল ঢেউ। মা সেই নীলের দিকে চেয়ে থাকতেন, আর এক একবার তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তো। এমনি যে কতদিন কত দূর চলে একদিন আকাশের আজকের মতনই বাদল দেখতে পেলাম। বাতাস বইল, বিদ্যুৎ চমকালো, মেঘের ছায়া পড়ে সামনের পাহাড় সেই দিন যেন কালো হয়ে গেছে। আমরা তবুও এগিয়ে চলেছি। মা আমার পথের ধারে চুপটি করে এবার বসে ঘুমিয়েছিলেন। আমি তাকে জাগিয়ে দিয়ে বললেন, মা মা চেয়ে দেখো, পাহাড়ের ওপর কত বড় বাড়ি। মা একবার চোখ মেলে দেখে বললেন, ওই আমার ঘর। খানিক পরে আস্তে আস্তে আমায় বুকের কাছে টেনে নিয়ে একটি সোনার হার আমার গলায় ঝুলিয়ে দিয়ে বললেন, রানাকে এটে দেখাস, তিনি তোদের ঘরে ডেকে নেবেন বাবা। বুড়ো চাচার তখন চোখে জল ভরে উঠল। মেয়েটি বলল, তারপর তারপর কি হলো? কারোর মুখে কথা নেই। অনেকক্ষণ পরে চাচা উত্তর দিলেন, তারপর আর কি, রাজার রাজা যিনি, তিনি আমার দক্ষিণী মাকে ডেকে নিলেন নিজের ঘরে। আর তোমাদের? মেয়েটি শুধলেন। চাচা আসতে বললেন, আমরা গেলাম রানার সঙ্গে দেখা করতে। সেখানে কত কাল কাটালেম, সুখে দুঃখে দুই ভাই এত কাল। আজ অত বড় রাজবাড়ি, সেখানে মাকে কোথায় আর খুঁজে পাবো বল? দুজনে একলা থাকি আর মায়ের জন্য কাঁদি। মেয়েটি ভারী ব্যস্ত হয়ে শুধলো, রানার ঘরে মাকে পেলে না? চাচা ঘাড় নাড়লেন, না। কোথায় যে গেলেন মা তা কেমন করে জানবো? সে অনেক দিন পরে, দুই ভাই যখন বুড়ো হয়েছি, তখন একদিন সকালে উঠে রাজসভায় যাব, এমন সময় দেখলাম পথের ধারে মা আমাদের এতটুকু একটা কচি মেয়ে হয়ে একলাটি দাঁড়িয়ে ঘরে যাব বলে কাঁদছেন। আমরা সেই অনেক দিনের হারানো মাকে ফিরে পেয়ে কোলে করে একেবারে ঘোড়া হাঁকিয়ে এই পাহাড়ে নিয়ে এসে উপস্থিত হলে। মেয়েটি শুধলেন, রানা আবার কাঠকুড়নি রানীকে কেড়ে নিলে না তো? চাচা ময়রি দুজনেই বলে উঠলেন, খুঁজে পেলে তো রানা তবে নেবেন। আমরা এমন জায়গায় না আমাদের মাকে লুকিয়ে রেখেছি, রানার সাধ্য কি সেখান থেকে আমার মাকে খুঁজে বার করে? গল্প শুনতে শুনতে মেয়েটির চোখে ঘুম এসে পড়েছিল। সে চাচার কোলে মাথা রেখে বললে, আমাকে একদিন তোমাদের মাকে দেখাবে কেমন? চাচা আস্তে আস্তে মেয়েটির চুলে হাত বুলিয়ে বললেন, আর একটু বড় হও মা। তারপরে সেই নিরালা ঘরে একটি পিদিম জ্বালিয়ে মা যেখানটিতে একলা বসে আছেন,
সেখানে আমরা সবাই মিলে চুপি চুপি চলে যাব, কেমন? মেয়েটি ঘুমের ঘোরে দরজার দিকে চেয়ে বললে, আর হিঙ্গুলিয়া? চাচার ভাই আফিনের ঝোঁকে মাথা দুটিয়ে বললে, হ্যাঁ হ্যাঁ, সেও সঙ্গে যাবে আমাদের। যারা গল্প বলছিল আর শুনছিল সবাই আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। জেগে রইল কেবল একটা পিদিমের আলো। অন্ধকারের মাঝে যেন কোষ্ঠী পাথর ঘষা একটুখানি সোনালি রং। কোন সময় ঝড়ো বাতাস বন্ধ হয়ে গেছে কেউ জানে না। কখন যে রানা কুম্ভ তরোয়াল খুলে ঘরে ঢুকেছেন কেউ জানে না। হঠাৎই একটা মেঘ গর্জনের সঙ্গে করকর করে বাজ পড়ল। তিনজনেই চমকে উঠে দেখলেন তিনখানা খোলা তরোয়াল মাথার উপরে ঝকঝক করছে। রানা কুম্ভ ডাকলেন, ওঠ। দুই বুড়োতে উঠে দাঁড়ালেন মেয়েটির হাত ধরে। কুম্ভ গম্ভীর হয়ে বললেন, রানাকে খুন করেছো, রাজপুতের মেয়েকে চুরি করে পালিয়ে এসেছো, এর শাস্তি আজ তোমাদের নিতে হবে। চাচা অবাক হয়ে বললেন, রানাকে? ময়ূরী আস্তে আস্তে বললেন, মুকুলজি কে? কুম্ভ বললেন, হ্যাঁ, তারই খুনের শাস্তি এই নাও। দুখানা তরোয়াল একই সঙ্গে দুই বুড়োর মাথায় পড়ল। মেয়েটি মা বলে একবার ডেকেই অজ্ঞান হলো। ঝড়ের বাতাস কোথা থেকে হঠাৎ এসে ঘরের পিদিমকে নিভিয়ে দিল। কুম্ভ জানলেন তার বাপের খুনের শাস্তি দিলেন। রাজস্থানের সবাই জানলে তাই। কেবল ক্ষেত সিংহের কাঠকুরানির রানী দুই ছেলে, যাদের শুধুমুধু মাথা কাটা গেল, তারাই জানলেন না কেন রানা তাদের শাস্তি দিলেন। আর সেই মেয়েটি জানলে না দফাদারের ঘরে রাতারাতি কারাই বা তাকে রেখে গেল, আর কেনই বা সকালে গাঁয়ের লোক তাকে ঘিরে বলা বলি করলো, এ তো সে নয়, এ তো নয়। এমনি নানান কথা কয়ে সবাই মিলে সন্ধ্যাবেলায় গাঁয়ের বাইরে মাঠের ধারে কেন যে তাকে একা বসিয়ে দিয়ে গেল সবাই যে যার ঘরে, কেউ জানল না। আর কেনই বা সারা রাত চাচা চাচা হিঙ্গুলিয়া হিঙ্গুলিয়া বলে কেঁদে ডাকলেও কেউ সারা শব্দ দিল না। আর সেই রাতকোটের কেল্লা অন্ধকারে কোথায় যে হারিয়ে গেল। খুঁজে খুঁজে চলে চলে পা ধরে গেল, তবুও তো আর সেখানে সে ফিরতে পারল না। কেন কেন কেন? তারপর রানা কুম্ভ চিতরের সিংহাসনে বসেছেন। তার রানী মীরা দেখতে যেমন, গান গাইতেও তেমন। রাতিয়া রানার মেয়ে মীরা। তার গান শুনে রূপ দেখে রানা কুম্ভ তাকে বিয়ে করেন। রানী স্বামীর সেবা করেন, কিন্তু মন তার পড়ে থাকে রণছোড়াজির মন্দিরে বাঁশি হাতে কালো পাথরের দেব মূর্তির পায়ের কাছে। রানার কিন্তু এ মোটেও ভালো লাগে না। তিনি নিজে কবি, গান রচনা করেন, আর সেই গান মীরা গায় রাজ মন্দিরে বসে। এই চান রানা, কিন্তু সে তো হলো না। মীরা দেবতার দাসী। তিনি রণছোড়জির মন্দিরে সারা দিন মান ভক্তদের মধ্যে গাইতে লাগলেন, মীরা কহে বিনা প্রেম সে না নীলে নন্দলালা। চিতরেশ্বরীর মীরা সবার মাঝে গান গাইবে একতারা বাজিয়ে, এটা ভারী লজ্জার কথা হয়ে উঠল। রানা তখন হুকুম দিলেন, মন্দিরের বাইরে লোক আসা বন্ধ করো। এক রাতের মধ্যে মন্দিরটা কানাতে ঘেরা হয়ে গেল। মীরাকে আর কেউ দেখতে পায় না, কিন্তু তার গানের সুর শুনতে কানাতের বাইরে দেশ বিদেশের লোক জড়ো হয়ে। বাঁশি শুনে হরিণ যেমন আসে, তেমনি সবাই এক মনে কান পেতে প্রাণ ভরে মীরার গান শুনতে থাকে। তাড়ালেও যায় না, হুকুমও শোনে না, কাউকেও যেন তারা মানে না। জ্যোৎস্না রাতে মন্দিরের সামনে শ্বেত পাথরের বেদিতে বসে সোনা আর হীরা জড়ানো সাজে সেজে মীরা স্বর্গের অপ্সরীর মতন দেবতার সামনে একলা নাচছেন, গাইছেন, রানা বীণা বাজাচ্ছেন। বাইরে লোকের ভিড়। এমন সময় আকাশ থেকে তারার মালার মতন একগাছি হীরের হার
মীরার গলায় এসে পড়ল। রানা চমকে উঠে বিনা বন্ধ করলেন। মীরা সেই অমূল্য হার নিজের গলা থেকে খুলে মন্দিরের মধ্যে বংশীধারী রণছড়জির গলায় পরিয়ে দিয়ে সে রাতের মতন গান বন্ধ করলেন। হার যে কে দিয়ে গেল তার আর খোঁজ হলো না, কিন্তু দেশে নানান কথা রটল। কেউ বললে দিল্লির বাদশা দিয়ে গেছেন, কেউ বললে সে এক উদাসীন, কেউ বা আরো কত কি বলতে লাগলো। কিন্তু মীরা এই অমূল্য হার রানাকে না দিয়ে যে রণছড়জিকে নিবেদন করে দিয়েছেন, তাতে সবাই খুশি হলো। ভক্তেরা মীরার জয় জয়কার দিলে, কিন্তু কুম্ভ রানা একটু চটলেন। তিনি হুকুম দিলেন, এবার ভক্তেরা আসুন মন্দিরে আর মীরা থাকুন বন্ধ অন্তরে। এই হুকুম দিয়ে রানা মোহাম্মদ খিলজির সঙ্গে লড়াইয়ে চলে গেলেন। মীরার গান বন্ধ হলো, সেই সঙ্গে চিতর নিরানন্দ হয়ে গেল। মন্দিরে কাঁদে ভক্তরা, অন্তরে কাঁদেন মীরা। নন্দলালের দেখা না পেলে বন থেকে ছিঁড়ে আনা ফুলের মতন মীরা দিনে দিনে মলিন হয়ে যাচ্ছিলেন। এমন সময় একদিন যুদ্ধ জয় করে ধুমধামে মোনা রানা চিতরে এলেন। মামুদ শাহকে তার মুকুটের সঙ্গে রানা চিতরে বন্ধ রাখলেন। রাজ্যের কারিগর মিলে পাথর কেটে চিতরের মাঝখানে প্রকাণ্ড জয় স্তম্ভ তুলতে আরম্ভ করলে, কিন্তু মীরার মন রানা জয় করতে পারলেন না। মীরা বললেন, রানা, আমি নন্দলালের দাসী, আমাকে ঘরে বন্ধ করো না। আমি শুনতে পাচ্ছি আমার নন্দলালা বাইরে থেকে আমাকে ডাকছে। মীরা আয়, আমাকে ছেড়ে দাও রানা, আমি পথের কাঙালিনী হয়ে নন্দলালের সঙ্গে বৃন্দাবনে চলে যাই। রানা রেগে বললেন, রাতিয়া সামান্য সর্দার, তার মেয়ে তুমি, তোমার কপালে সিংহাসন জুটবে কেন? যাও যাও, বেরিয়ে যাও যেখানে খুশি, আমি নতুন রানী নিয়ে আসছি। সেই দিন চিতেরেশ্বরী মীরা, নন্দলালার মীরা ভিখারিনীর মতন একতারা বাজিয়ে পথে বার হলেন, আর রানা বার হলেন নতুন রানীর খোঁজে। মন্দুর রাজকুমারের সঙ্গে ঝালোয়ারের রাঠোর সর্দারের মেয়ের বিয়ে, বর আসছে ধুমধাম করে। এমন সময় রানা কুম্ভ এসে ঝলকুমারীকে সবার মধ্যখান থেকে কেড়ে নিয়ে চিতরে আনলেন। একে মহারানা, তাতে কুম্ভ, তার উপর কথা কয় রাজস্থানে এমন তো কেউ নেই। কেবল বৃন্দাবনে মীরা যখন শুনলেন মন্দুর রাজকুমারের মুখে রানা দুই প্রাণীর ভালোবাসার উপর কি ভীষণ ঘা দিতে প্রস্তুত হচ্ছেন, তখন তিনি আর স্থির থাকতে পারলেন না। ঝলকুমারীর বরকে নিয়ে চিতরে চললেন তিনি। রানার কাছে খবর পৌঁছলো মীরা আসছেন, আর কেন আসছেন সেটাও শুনল রানা কুম্ভ। রানা কুড়ো হুকুম করলেন, ঝালুয়ান বাগানের মধ্যে ঝলকুমারীকে কড়া পাহারায় যেন বন্ধ করে রাখা হয়। তখন কুম্ভ মীরাকে একটা চিঠি পাঠালেন। চিতরেশ্বরী মীরা, চিতরেশ্বর তাকে পেলে খুশি হবেন। তিনি যা ভিক্ষা চাইতে এসেছেন সেই স্ত্রীরত্ন যেখানে বন্ধ আছে, সেই ঝালুয়ানের চাবিও রানা পাঠালেন। ইচ্ছা করলে বাগানের দরজা খুলে রানী মীরা ঝলকুমারীকে দেখে আসতে পারেন। কিন্তু মন্দুরের রাজকুমার যদিও বা কোনো উপায়ে ঝালুয়ানের বাগানে প্রবেশ করেন, কুমারীর দেখা পাবেন না নিশ্চয়ই, কেননা রানার অন্দরে রানীরা ছাড়া কোনো পুরুষের যাওয়ার হুকুম নেই। যদি যায় তবে মাথা বাইরে রেখে যায়, এটা সবাই জানে। তখন সন্ধ্যা হয়ে আসছে, আকাশে একটি মাত্র তারা, আর দূরে ঝালুয়ানের বাগানের মধ্যে পাথরের রাজপ্রাসাদের উপর একটি ঘরে একটি আলো জ্বলজ্বল করে জানাচ্ছে মন্দুরের রাজকুমারের উপর ঝালকুমারীর জ্বলন্ত ভালোবাসা। ঠিক সেই সময়ে রানার চিঠি মীরা পেলেন। চিঠি পড়ে মীরা বুঝলেন উপায় নেই। তিনি দুটো কথা রানাকে লিখলেন, প্রেম না করলে বিনা প্রেম সে প্রেম না মিলবে। মীরা মন্দুরের রাজকুমারের হাতে ঝালুয়ানের চাবি দিয়ে চিতরে ছেড়ে চলে গেলেন, আর মন্দুর রাজকুমার ঝালকুমারীকে শেষ দেখা দেখে নিতে বাগানে ঢুকলেন, আরল নিশানার দিকে চেয়ে। সেই রাতকোটের কেল্লায়
অন্ধকার রাতে দুটো বুড়ো আর একটি কচি মেয়ের ভালোবাসার প্রদীপ যেমন করে হঠাৎ নিভে গেছিল, আজও আবার তেমনি করে রানা কুম্ভ নিজের অন্তরে ঝালকুমারীর ভালোবাসার প্রদীপটিও তরোয়ালের চোটে নিভিয়ে দিয়ে সকালে রাজকুমার রাজসভায় এসে বসলেন। কারিগর এসে জোর হাতে বলল, মহারানার কীর্তিস্তম্ভ শেষ হয়েছে। স্তম্ভের নাম কি জানতে চাই? পাথরে খোদাই করতে হবে যে। কুম্ভরানা খানিক ভেবে বললেন, লেখকে যাও, কুম্ভশ্যাম। শেষ হলো আজকের পর্ব রানা কুম্ভ। বড়ই দুঃখের ছিল এই পর্বটি। আজ তবে চলি, দেখা হচ্ছে পরের পর্ব সংগ্রাম সিংহ নিয়ে। টাটা।